নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো মোদির ভাঁওতাবাজির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল, নালিশ অমৃতা খগেনের বিরুদ্ধেও 1700 কোটি টাকার নোটিশ। ভোটের আগে চরম বিপাকে কংগ্রেস, স্বাস্থ্য সাথে বিতর্কে মুখ খুললেন বিজেপির রেখা। অভিযোগ দায়ের তৃণমূলের দেবাংশুর বিরুদ্ধে। জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার নামছে কেকেআর আরসিবি। জল নেই, ড্রেন নেই, ভোট দেব না প্রচারে তুমুল বিক্ষোভের মুখে সায়নী। বাড়িতে বসে ইডির ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই। আসছে বিস্তারিত খবরে। ইডির উদ্ধারের টাকা বাংলার উন্নয়নে ব্যবহার করা হবে। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাঁওতাবাজির বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে নির্বাচনের বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। মূলত ওই ফোনেই প্রধানমন্ত্রী অমৃতাকে দাবি করেছিলেন এই ভিত্তিহীন কথা, আর তাতেই বেঁকে বসে তৃণমূল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে একই সঙ্গে কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বাংলায় দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন রাজমাতা। স্কুলে ভর্তি থেকে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে মিথ্যা অভিযোগ তুলে ধরেন। তৃণমূলের অভিযোগ, কৌশলে মোদী প্রতিশ্রুতির কথা তুলেছেন। আর বৃহস্পতিবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এখন এমসিসি চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনো এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছি। পাশাপাশি বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিজেপির কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধেও 1700 কোটি টাকার নোটিশ। পায়ের তলার মাটি হারিয়ে ফেলার উপক্রম জাতীয় কংগ্রেসের। বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপর কয়েক ঘন্টা যায়নি, তার আগেই জাতীয় কংগ্রেসকে 1700 কোটি টাকার নোটিশ দিল আয়কর বিভাগ। কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিশের কথা জানিয়ে বলেছেন, 2017 থেকে 18 থেকে 2020 থেকে 21 আর এই 3 বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে জরিমানা এবং সুদ সহ কংগ্রেসকে 1700 কোটি টাকা দিতে হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছিল তিনি স্বাস্থ্য সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তা। সেই সমস্ত নথি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল। পাশাপাশি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রকে। এবার তা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন রেখা। প্রশ্ন তুললেন, স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে বলেই কি সবাইকে তৃণমূলের করতে হবে? একই সঙ্গে বিজেপি বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে রেখার আইনজীবীর তফসিলি কমিশন এবং মহিলা কমিশনেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার দিনভর সন্দেশখালীতে প্রচার করেন রেখা। তারপর তিনি গিয়েছিলেন কল্যাণীতে। সেখানকার এমসে ভর্তি ছিলেন তার কন্যা, আর সেখানে গিয়ে রেখাও অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় এমস থেকে। এমস সূত্রে খবর, রেখার শরীরে জলের ঘাটতির কারণে তার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা রেখাকে 7 দিনের বেড রেস্ট নেওয়ার পরামর্শ দেন। রেখার সেই অসুস্থতা নিয়ে মুখ খোলেন স্থানীয় বিধায়ক সুকুমার। তিনি বলেন, শুনেছি রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড রেখা পাত্রের আছে। শুধু তাই নয়, রেখা পাত্র লক্ষ্মীর ভান্ডারও পান। আমাদের দিদির সব প্রকল্প রেখা পাত্র পান। যারা দিদির বিরোধিতা করছেন তারা একটু ভেবে দেখুন, দিদির স্বাস্থ্য সাথী কার্ডেই কিন্তু রেখা পাত্রের চিকিৎসা হতে পারে। সুকুমারকে পাল্টা জবাব দিয়েছেন রেখাও। সন্দেশখালীর আন্দোলনের মুখ পাল্টা বলেন, তৃণমূল কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে। এরপরে সরাসরি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে রেখা বলেন, প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেন পশ্চিমবাংলায়, তিনি কিন্তু একবারও বলেননি যে এই সুযোগ সুবিধাগুলো পেতে গেলে বিজেপি করো। আর করোনা টিকা যেটা নরেন্দ্র মোদী দিয়েছেন, যেটা নিয়ে বেঁচে আছেন তৃণমূলের নেতারা, একবারও নরেন্দ্র মোদী বলেননি যে আমি টিকা দিয়ে ওদের বাঁচিয়ে রেখেছি। একই সঙ্গে বসিরহাটের বিজেপির প্রার্থী অভিযোগ করেন, দিদির ভাইপোর স্বাস্থ্য সাথীতে চিকিৎসা করান না, চিকিৎসা করাতে যান আমেরিকায়। সরকারি উপভোক্তা হিসেবে রেখার যাবতীয় তথ্য বৃহস্পতিবার তৃণমূল সমাজ মাধ্যমে দিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একই তথ্য নিজের সমাজ মাধ্যমে তুলে ধরে লেখেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। এর বিরুদ্ধে তফসিলি কমিশন এবং মহিলা কমিশনে দেবাংশুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রেখার আইনজীবীরা। তার দাবি, দেবাংশুর পোস্টে শালীনতা লঙ্ঘিত হয়েছে। এছাড়াও দেবাংশুর পোস্টে রেখার গোপনীয়তার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেছে তার আইনজীবী তার মক্কেল রেখার তফসিলি এই মহিলার পরিচয়ের কথাও চিঠিতে উল্লেখ করেছেন। পরপর 2টি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে অধিনায়ক শ্রেয়স আয়ার তেমন পারফরমেন্স করতে পারেনি। শুক্রবারের ম্যাচে শ্রেয়সকে কি ফর্মে ফিরতে দেখা যাবে এখন সেটাই দেখার। অন্যদিকে মিচেল স্টার্ক
স্টার্কের পারফরমেন্স নিয়েও চিন্তায় রয়েছে কেকেআর শিবির। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয় কেকেআর। এদিন আইপিএল এর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলতে নামছে শ্রেয়স আয়ার। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা ও শ্রেয়স আয়ার ফর্মে নেই, তিনজনই বিশেষ রান পাননি। অন্যদিকে কেকেআর তিনজন বিদেশি খেলোয়াড় দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। ফিল সল্ট প্রথম ম্যাচে অর্ধশতরান করেছেন। পাশাপাশি আন্দ্রে রাসেল ব্যাট বলে দুক্ষেত্রেই সফল। 25 বলে 64 রানের পাশাপাশি 2 উইকেট নিয়েছেন তিনি। একই সঙ্গে সুনীল নারায়ণ ব্যাট হাতে রান না পেলেও বলে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলেছেন। এখন দেখার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়রা ফর্মে ফিরবে কিনা। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পানীয় জল থেকে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে স্থানীয় মহিলাদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়েন সায়নী। ভোট দেব না তৃণমূল প্রার্থীর মুখের উপরই সাপ জানালেন তারা। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রচারে ধাক্কা। রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনেই প্রতিবাদ স্থানীয় মহিলাদের। পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মজে আছে। পুরসভাকে বারে বারে জানিয়েও কোনো কাজ হয়নি। এখন ভোট চাইতে এসেছেন। ভোটের সময় কোনো দলকেই ভোট দেব না। সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই প্রতিবাদ জানান। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমে চুপ ছিলেন সায়নী ঘোষ। তবে প্রথমে চুপ করে থাকার পর সায়নী ঘোষ জানান, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। তবে এদিন প্রচারে বেরিয়ে সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষ তথা মহিলারা যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছে তাতে করে তৃণমূল প্রার্থীকে ভোট বাক্সে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। কারণ এলাকাবাসীর কথাতেই সেটা পরিষ্কার। এদিন বোরাল পোস্ট অফিস ঠনঠনিয়া মোড় থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এক বর্ণাঢ্য রোড শো এর মাধ্যমে প্রায় 3 ঘন্টা প্রচার করে সায়নী। রাজনীতি আর রাজনৈতিক সংঘর্ষ এই জেলাকে সবসময় সরগরমে রাখে। আর সেই মুর্শিদাবাদ এবারও বঙ্গের লোকসভা ভোটের অন্যতম আলোচনার কেন্দ্র। কারণ বাংলায় গত পঞ্চায়েত ভোটে যে জেলা সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল তা ছিল এই নবাবের শহরে। কখনো ডান আবার কখনো বাম, বারবার এই পরিবর্তন দেখছে মুর্শিদাবাদ। 8 দশক থেকে একটা দীর্ঘ সময় মুর্শিদাবাদকে বলা হতো বামেদের গড়। এমনকি 2014 সালে রাজ্যে যে 2টি আসন বামেরা জিতেছিল তার মধ্যে একটি ছিল এই মুর্শিদাবাদ। 2011 সালে ক্ষমতায় আসার পর 2019 সালে প্রথমবার এই লোকসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মাত্র 2000-এর বেশি ভোটে এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় যান আবু তাহের। এবারও তার উপরেই আস্থা তৃণমূলের। তবে এবার চমক, এই কেন্দ্র থেকে বাম প্রার্থী সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামেরা প্রার্থী দেওয়ার আগেই অবশ্য এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফও। ফলে এবার মুর্শিদাবাদে লড়াই চতুর্মুখী। গত বিধানসভা ভোটে এই জেলায় 7 বিধানসভার মধ্যে বর্তমানে 6টি তৃণমূলের দখলে, একটি আসন রয়েছে বিজেপির কাছে। রাজ্যের তৃতীয় দফা ভোটে এই কেন্দ্রের সঙ্গে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে ভগবান গোলায়। 2004 সালের আগে পর্যন্ত মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ছিল আর 5টা লোকসভা কেন্দ্রের মতোই। কখনো কংগ্রেস আবার কখনো দীর্ঘ সময় এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন বাম প্রার্থীরা। কিন্তু 2004 সালে এই কেন্দ্র হয়ে গিয়েছিল রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল কেন্দ্র। কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জিতে প্রথমবার সংসদে গিয়েছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। জঙ্গিপুর থেকে 2 বার সাংসদ হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর এই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। 5 বছর আগে এই কেন্দ্রের তৃতীয় হয়েছিলেন তিনি। বিজেপির মাহফুজা খাতুনকে হারিয়ে জয়ী হন তৃণমূলের খলিলুর রহমান। এবার জঙ্গিপুরের লড়াই ত্রিমুখী। কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন এবং বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। লোকসভার লড়াইয়ে তারা দুজনেই নতুন মুখ। 2021 সালে বিধানসভা ভোটে 7 কেন্দ্রের মধ্যে 7টি জিতেছিল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে বিধানসভায় জিতেছিল বাইরন বিশ্বাস। কিন্তু গত বছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ফলে এবার জঙ্গিপুরে কি সমীকরণ হবে তার জন্য অপেক্ষা রাজ্যের তৃতীয় দফার ভোটের দিন পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন বলে অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে অভিজিৎ দাবি করলেন তিনি মোটেই মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেননি। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। মনে হচ্ছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অভিজিতের বক্তব্যের যে অংশটি তুলে তৃণমূলের সমাজ মাধ্যমে প্রচার শুরু করেছেন তার 6 সেকেন্ডের। তার আগে পরে তিনি কি বলছেন কোনো উল্লেখ নেই। ভিডিওটি প্রকাশ্যে আসার পরে আসরে নামে তৃণমূল। অভিজিৎকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায় তারা। তার প্রেক্ষিতে পদ্মপ্রার্থী বলেন, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা নিয়ে ভুল বলা হচ্ছে, আসলে আমি ওটা আলংকারিক অর্থে বলেছি। অভিজিতের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা বলেছেন, বিজেপির দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কত নিম্ন রুচির পরিচয় দিতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছে বিজেপি প্রার্থীরা। কি অবস্থা?
এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছে। তার প্রেক্ষিতে অভিজিৎ বলেন, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যু প্রসঙ্গে আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। যেখানে আমি বলেছি যে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, তবে কথাটা বলাই একটাই ফাঁক ছিল। আমি ভেবেছিলাম ওরা এটা নিশ্চয়ই বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটার কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আদৌ বলা নয়। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে পড়ার পরে সকলেই অকুস্থলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই দেখা গিয়েছিল তার কপালে ব্যান্ডেজ। তারপর বৃহস্পতিবার পার্ক সার্কাসের ইফতারে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর এই নিয়ে তাকে দ্বিতীয়বার জনসমক্ষে দেখা গেল। ঘটনাচক্রে দুটি কলকাতা পুরসভা এলাকায়। তবে মাথায় আঘাত নিয়েও নিয়মিত নবান্নে গিয়ে প্রশাসনিক কাজ সামলেছেন মুখ্যমন্ত্রী। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।